আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং ঈদের পরে প্রথম অনুষ্ঠান, তাই ঈদ মোবারক জানিয়ে আমি ডাক্তার রুবেল সাজিদ আপনার সামনে আজকে হাজির হয়েছি। আমার নিয়মিত পরিবেশনা জানেন আপনারা যে সুস্থতা কোন অনুষ্ঠানটি আমি আয়ন টিভি থেকে করি, আর আপনারা এই আয়ন টিভিতে এই অনুষ্ঠানটি দেখছেন স্কাই 782-তে এবং আয়ন টিভির ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তো আমাদের অনুষ্ঠান যেহেতু লাইভ অনুষ্ঠান হচ্ছে, সেহেতু আপনারা আমাদের স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারে রিং করে আপনাদের সমস্যা বা কোনো কিছু নিয়ে যদি আলোচনা করতে চান সেটা বিষয়ে অবশ্যই আপনারা আমাদেরকে কল করতে পারেন। আর আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি সেগুলো হচ্ছে স্বাস্থ্য সচেতনতা এবং মানুষের বিভিন্ন রকমের রোগ বিরোগ বা যেগুলো জিনিস খুব সহজে মানুষের বুঝতে অসুবিধা হয়। কারণ আমাদের মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে অনুষ্ঠানটা করার যে আমাদের যে ডাক্তারদের যে আমাদের মেডিকেল টার্মগুলো আমরা ইউজ করি, এই টার্মগুলো আমরা সচরাচর দেখি যে অনেক সময় আমাদের অনেক রোগী কিন্তু ঠিকমতো বোঝেন না। আজকে আমরা যতই বলি আমরা বিলেতে থাকি বা আমরা বাইরে থাকি, দেশে থাকি, তবু কিন্তু আমরা এখনও ওই বাঙালিদের মতোই থেকে যাই। আর আপনারা জানেন যে যেহেতু বাংলাদেশে বলতে বা আমাদের যখন মানে প্রিভিয়াস প্র্যাকটিসের কথা যদি বলি, আমাদের মধ্যে কখনো ওই জিনিসটা আগে ছিল না, যারা আমরা আগে ডাক্তারি করে এসেছি, যে রুগীর সঙ্গে সলা পরামর্শ করা, তার রোগ বিরোগ নিয়ে বা তাকে উপদেশ দেওয়া বা কোনো কিছু। কারণ আমরা শুধু রুগী আসলেই একটা রোগ নির্ণয় করার চেষ্টা করতাম, এটা 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 করে নিয়ে আসো। যদি আমি বাংলাদেশের প্যাটার্নে যদি যাই, যেটা রুগীরা দেখে এসছেন আগে, যে যাই হয়তো বা দিয়ে দিল যে কয়টা টেস্ট করে আসো, টেস্টগুলো আনার পরে ডাক্তার একটা ডিসিশন নেবে যে মানে একটা অ্যাটলিস্ট একটা ডায়াগনোসিস করবে যে একটা রুগীর কী হতে পারে। তারপরে ডায়াগনোসিসটা হলে যদি মনে করা হলো এই রুগীটার এইটা আছে বা এটা হয়েছে, তখন সে পরিমাণে তাকে একটা ট্রিটমেন্টের মধ্যে রুগীকে নিয়ে যাবে। কিন্তু যখন আমরা বাইরে চলে এসেছি তখনও জিনিসটা আছে একই রকমের, কিন্তু সেখানে আর এখানকার মধ্যে পার্থক্য আছে এরকম যে এখানেও একই ওই ডায়াগনোসিসের জন্য আপনাকে ল্যাব টেস্ট করতে বা আপনাকে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা পাঠায়, কিন্তু এখানে কিন্তু সবসময় জোর দেওয়া হয় রুগীকে তার রোগ সম্পর্কে সচেতনতার উপরে। কারণ একটা কথা বলি আমরা, যে প্রিভেন্টিভ মেডিসিন বলে একটা কথা আমাদের মধ্যে আছে, এই মেডিসিনের মধ্যে যেটাকে আসলে বলা হয় যে ওই যে যেটাকে বলি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তার মানে আমরা রোগ হয়ে গেলে তখন কিন্তু আমাদেরকে ওষুধ খেতে হচ্ছে বা আমাদেরকে কিন্তু অনেক কিছু ধকলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাই না? কিন্তু যদি আমাদের এই রোগটা নাই হওয়ার ব্যবস্থা করা গেল, আমি যদি সাবধানতা অবলম্বন করলাম, তাহলে যদি রোগটা আমার না হলো। যেমন একজন লোক জানেন যে আমি সিগারেট খেলে আমার লাংসে ক্যান্সার হতে পারে, তো এখন ক্যান্সার হওয়ার পরে উনি সিগারেট খাওয়া বাদ দিল, যখন পারছে না কিছু করতে, সেটা করার থেকে আগেই সিগারেট খাওয়াটা বাদ দিই, তাহলে আমার লাং ক্যান্সারটা অ্যাটলিস্ট হলো না। ব্যাপারটা হচ্ছে এরকম। বা আমার মনে হলো যে আমি পানি খাই না, পানি খাওয়ার মতো নাই, বা কিছু টক্সিক জিনিস খাচ্ছি বা যেগুলোর জন্য আমার অন্য কোনো অসুখ শরীরে হতে পারে যেটা শরীর নিতে পারছে না, বা আমার অন্য কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করা দরকার, আমার শাকসবজি খাওয়া দরকার, বা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর একটু বাড়ানো দরকার। আমি কিন্তু এগুলো করছি না, কিন্তু যখন বিছানায় পড়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমরা অনেক ধকলের পরে শুধু কি শরীরের ধকল, পারিবারিক ধকল, আমাদের টাকা পয়সার খরচ, আমাদের যারা বলবো যে বন্ধু বান্ধবের মধ্যে একটা টেনশনের বিয়া, তো এইগুলো জিনিসকে আমাদের মধ্যে থেকে আমরা কিন্তু নিয়ে কিন্তু মানে চলাফেরা করতে, কিন্তু প্রিভেনশন করলে কিন্তু আমরা এই জিনিসগুলোর সমস্যাটা কিন্তু আমাদের হতো না। আমাদের একজন কলার আছেন, চলুন দেখি আমরা কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো কলার, কে বলছেন? আপনি আপনার টিভির সাউন্ডটা কমিয়ে নেবেন, আপনি আপনার টিভির সাউন্ডটা কমিয়ে নিয়ে তারপরে আমাদেরকে কল করবেন। আপনি আবার কল করুন এবং টিভির সাউন্ডটা কমিয়ে নিয়ে প্লিজ। যাই হোক, যেটা আমি বলছিলাম যে সেটা হচ্ছে যে আমরা ওই যে প্রিভেনশনের যে কথাটা আমি বলছিলাম, যে আমি যদি রোগ না হওয়ার ব্যবস্থাটাই করি, তখন যেমন আমরা খেয়াল আছে কিছুদিন আগে আমাদের যখন করোনা আসলো 2020-20 তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি হাত পা ঠিক মতো ধুবে, তোমরা মাস্ক পরবে, তোমরা কারো একটা সোশ্যাল ডিস্টেন্স তোমরা মেনটেন। আমরা কিন্তু এগুলো মেনেছি, মানিনি।
এইটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য প্রিভেন্টিভ মেডিসিন। তার মানে একটা রোগ হয়ে গেলে বা চলে আসলে যদি এটা রিকভারি, তখন যেহেতু আমাদের রিকভারি মানে অবস্থা তৈরি হয়েছিল না, কোনো ভ্যাকসিন তৈরি হয়েছিল না, সেহেতু মানুষকে বলা হচ্ছিল প্রিভেন্টিভ মেডিসিনের দিকে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এটা শুধু ডাক্তাররা বলছিল না বা সায়েন্টিস্টরা বলছিল না, এটা কিন্তু সাধারণ মানুষ, আমি আপনি কিন্তু মানুষের মধ্যে বলার চেষ্টা করছিলাম। তো যেইটার সুবাদে যদি আমি একটু লিঙ্ক করে যদি বলি, আমি বলি তখন কিন্তু কোনো একটা রোগ নিয়ে আলোচনা করি, কিন্তু সে রোগটা নিয়ে আপনাকে ভয়ভীতি ধরানো না, বা আপনার যদি সে রোগ থেকে থাকে সেটা নিয়ে আপনাকে টেনশন তৈরি করা না। এটার মানেটা হচ্ছে আপনার রোগ সচেতন হওয়া। কারণ আপনি যদি রোগ সম্পর্কে সচেতনই না, রোগটা কি, আপনার উচিত, এটা যদি আপনি ঠিক মতো নাই জানেন বা নাই জানতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার যে ব্যাপারটা আসবে যে আপনারও তো ইচ্ছা আছে না যে আমি বাঁচি, যদি আপনার সেটা পরে আপনাকে নিয়মাবলীগুলো মেনে চলতে হবে, তখন কিন্তু আপনি প্রিভেনশনের জিনিসগুলো কিন্তু করবেন। মানে ব্যাপারটা মনে হলো আরো 20 কিলোমিটার কমে গতিতে চালাতাম, ভোগার করলাম, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করলাম, সব কিছু করার পরে এসে আমি এখন বলছি যে আমাকে আমি মানে এই জিনিসটাকে মেনে চলবো। তাহলে এটাতে প্রথম থেকেই মানতাম, তাহলে আমার কি অসুবিধা ছিল? কোনো অসুবিধা ছিল না। যাই হোক দর্শক মণ্ডলী, আমি চলে যাই আমার মূল কথার মধ্যে। আমি গতদিন শুরু করেছিলাম, যদিও বা আপনারা জানেন যে আমি মধ্যেখানে অনেকগুলো দিন আর কি আমাদের এই অনুষ্ঠানটা বন্ধ ছিল, পরে আমি আবার শুরু করেছিলাম। তো আমাকে কিছু রিকোয়েস্ট ছিল, কিছু ইমেইল ছিল আপনাদের কাছ থেকে, যেগুলোর উত্তর আমি দিতে পারিনি। তো সে সুবাদে আমি মনে করেছিলাম যদি পুরনো জিনিসগুলোকে আমরা যদি একটু কথা বলে নিই একটু করে, তাহলে যেহেতু আমার সময় হচ্ছে মাত্র 1 ঘন্টা, তো আমার যেহেতু জিনিসটা এরকম ছিল যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আমি ধরেন পুরনো যেসব কথা আমরা বলতাম, পুরনো যেটা কথা আমরা আপনাদেরকে বলতাম, যেমন ধরো যে পুরাতন সময় আমরা আলোচনা করেছি কিভাবে আমরা ডায়াবেটিসের জন্য আমাদের কিসের ভয় থাকতে পারে, বা ডায়াবেটিস আমাদেরকে কি সমস্যা হতে পারে আমাদের, এইগুলো আমরা জিনিস নিয়ে যে কথা বলছিলাম। তো এগুলোরই একটু রিপিটেশনটা আমি আজকে একটু আরেকবার আপনাদের সামনে আনবো, যে কারণ গত অনুষ্ঠানে আপনি জানেন যে আমি এই রিপিটেশনটা আপনাদের মধ্যে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকের মেন বিষয়টা যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ডায়াবেটিসটা আসলে কি। এটা আমরা সবাই কিন্তু জানি, প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু ডায়াবেটিস আছে, আর অহরহ আমরা শুনছি, জানবো না কেন, অবশ্যই জানি যে ডায়াবেটিসটা কি। এই আমাদের যখনই শরীরে যখন কী বলবো গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, বা আমরা বলি কি যে চিনির পরিমাণ বেড়ে যায়, তখনই আমরা বলি যে লোকটা ডায়াবেটিস হয়েছে, তাই তো? এটা তো আর ভোলার মতো কিছু না, এটা আমরা এটা ছোটোবেলা থেকেই জানি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা জ্ঞান বুদ্ধি হওয়ার সময় থেকে জানি, যে শুনে আসছি যে ডায়াবেটিস। আর একটা কী শুনে থাকি, ডায়াবেটিসটা তো গেল, আরেকটা কী শুনে থাকি, হাই বিপি। তার মানে হচ্ছে আমরা বাংলায় বলবো কি, আমরা যেটাকে বলি যে তার উচ্চ রক্তচাপ তার আছে আর কি, ব্লাড প্রেশার খুব বেশি। লো প্রেশারের কথা আমরা একটু কম শুনি, বেশিরভাগই শুনি আমরা ব্লাড প্রেশার আছে। প্রত্যেকটা বাড়িতেই আমরা খুঁজতে গেলে দেখতে পাবো একটা না একটা রোগী কিন্তু এরকম পাওয়া যাবে, যেটা আমরা এই উন্নত বিশ্বে এসে এত কিছুর পরেও এখনও কিন্তু আমরা আমাদের এশিয়ান কমিউনিটিতে কিন্তু আমরা পাই যে প্রতিটা ঘরেই আমরা একটা করে ডায়াবেটিসের রোগী, এবং প্রতিটা ঘরেই আমরা মোটামুটি খুঁজতে গেলে একটা ব্লাড প্রেশারের রোগী কিন্তু আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে প্রিভেন্টিভ ব্যাপারে যেটা বলবো, বা এই যে একটা কন্ডিশন, ডায়াবেটিসটাকে রোগ বলতে গেলে অনেকে একটা আবার মাইন্ড করে যে এটাকে রোগ কেন বলছি বা কি। আসলে এটা রোগ ঠিক আছে, আসলে এটা ডিজিজ ওইভাবে না বলে এটাকে একটা কন্ডিশন বলা যেতে পারে। কারণ আপনারা জানেন যে ডায়াবেটিসে দেহের মধ্যে একটা মানে প্যানক্রিয়াটিক যে আপনি যেটা বলবো একটা অর্গানের একটা যে চেঞ্জিং যেটা আসে, বা সেখান থেকে যেটাকে আমরা বলি হরমোনের সিক্রেশন যেটা হয়, ইনসুলিনের সিক্রেশন। ইনসুলিনের নামটা আপনারা সবাই তো জানেনই, তাই না?
যে সেই ইনসুলিনের সিক্রেশনটা হয় সেটার ক্ষেত্রে যখন তারতম্য ঘটে বা প্রোডাকশনে কোনো অসুবিধা হয়, ঠিক সেই সময়টাতে আমরা যা খাই, যেসব থেকে যা আসে সেসব থেকে আমাদের যে গ্লুকোজটা যেটা থেকে থাকে বা আমরা যেটাকে বলবো যে আমাদের শরীরের মধ্যে আমাদের চিনির পরিমাণটা যখন ব্লাডে বা আমাদের রক্তে যখন বেড়ে যায়, তখনই কিন্তু আমাদের মানে আমরা কন্ডিশনটাকে কিন্তু আমরা বলি ডায়াবেটিস। ঠিক আছে, এই কন্ডিশনটা কিন্তু একেবারে পুরোপুরি কিওর হওয়ার মতো কিন্তু না, কিন্তু আমরা কিন্তু এটা চাইলেই এই কন্ডিশনটাকে কিন্তু আমরা মানে কমিয়ে রাখতে পারি। কারণ ডায়াবেটিস হলে পরে কিন্তু মানুষের একটা হিসাবে আছে, আপনারা যেমন অনেকে বলেন 5, 5.5, 6, এটা কিন্তু আপনাদের মুখে মুখে কিন্তু আছে, এটা পুরোনো একটা ইয়াতে আমাদের আছে যে 5 পার হলে আমি একটু এই অবস্থায় পড়লাম, 6 পার হলে ওরে বাবা আমি তো এখন ডায়াবেটিস রোগীতে আমার তো ওষুধ খেতে হবে, এই যে কন্ডিশনগুলো চলে আসে, এগুলো কিন্তু বলতে হয় না। এগুলো আমি বলছি কেন বলছি, এগুলো বলতেছি যে আপনারা জানেন, আপনাদেরকে একটু জাস্ট আপনাদের মগজটাকে একটু ঝালাই করে ফেলার জন্য, যে এমন কোনো কঠিন কিছু কিন্তু আমি বলি না, আমি যা বলি খুব সোজাসুজিভাবে বলি। তো এখন এই যে ডায়াবেটিসটার জন্য আপনি যখন সুগারের চিন্তা যখন আপনি করছেন, তখন কি হচ্ছে, সুগারটা কিন্তু একটু বাড়ছে। সুগারটা বাড়ার জন্য আপনার কি কি খেলে পরে সুগার বাড়ছে, আপনি এগুলো বাদ দেন। যদি দেখেন সেগুলো বাদ দেওয়ার পরেও আপনার এটা হচ্ছে না, কারণ ব্লাড সুগার আমাদের সবারই কিন্তু আমরা নর্মালি কিন্তু যা খাওয়ার খাই, যাদের ডায়াবেটিস থাকে তারা কিন্তু ওই যে ব্লাডে যে সুগারের লেভেলটা থাকে এটাকে কিন্তু কি করতে পারে না, ওইটাকে কমাতে পারে না। যেটা নর্মাল পিএইচ যেটাকে আমরা বলি যে 5 বা 6 যেটাই বলি আমরা, এটা সেইটাতে আনতে পারে না। তাছাড়া নর্মাল মানুষ যাদের ডায়াবেটিস নাই তারাও কিন্তু একই জিনিস খায়, তাদেরকে কিন্তু ওষুধ খাওয়া লাগে না বা ইনসুলিন নেওয়া লাগে না, ওটা কারণ তাদের শরীরে প্রোডাকশন হয়, ইনসুলিনের প্রোডাকশন হয়। আপনারা জানেন প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের প্রোডাকশনটা হয়, এবং এই প্রোডাকশনটা কী করে, ওই মেকানিজমের মাধ্যমে সেটা কিন্তু আপনার ওই সুগারটাকে নর্মাল লেভেলে নিয়ে চলে আসে দেহের। কারণ দেহে সুগারের দরকার আছে, কিসের দরকার আছে, আপনার এনার্জির জন্য দরকার আছে। কিন্তু যখন আপনি একটা কন্ডিশনে চলে গেলেন, যখন আপনি একটা ডিজিজে চলে গেলেন, মানে ডায়াবেটিসে যখন আপনি চলে গেলেন, তখন কি আসলো যে আপনার ওই ডায়াবেটিসের জন্য আপনার ওই সুগারের লেভেলটা বেড়ে যেতে হবে। কারণ কি, আপনার শরীর, মেন জিনিসটা হচ্ছে তখন আপনার শরীর তার যে রোগ প্রতিরোধের ক্ষমতা ছিল, তার মানে আপনার এই ইনসুলিনটাকে যে প্রোডাকশনের যে ক্ষমতাটা যেটা ছিল সেটা কমিয়ে ফেলেছে, বা আপনার ওই অর্গানটা কোনো একটা হার্মের কারণে প্রোডাকশন কম করছে, যে কারণে আপনার শরীরের মধ্যে এসে দেখা দিচ্ছে একটা তারতম্য, আপনার শরীরের মেকানিজমের একটা পরিবর্তনের জন্য আপনার এই শরীরের মধ্যে কি হচ্ছে, আপনার ওই ব্লাড সুগারটাকে কমাতে পারছে না। তখন এই ব্লাড সুগারটা কি হবে, এনার্জি, তো ব্লাড সুগার কিন্তু এনার্জি, ঠিক না? আপনি দেখবেন যে একটা বাচ্চা ছোটোবেলাতে যখন বাচ্চা আছেন, যারা দেখেন ছটফট করে, তারা কিন্তু দেখবেন যে ওই ঠিকঠিকা হয়ে থাকে, কিন্তু দেখবেন সে কিন্তু একসঙ্গে খুব খায় না, সে কিন্তু অনবরত খেতে আছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, তার মানে তার এনার্জির দরকার, এবং সে দেখবেন সারাক্ষণ লাফালাফি করে বেড়াচ্ছে। আছে না এরকম কিছু বাচ্চাদেরকে খুঁজে পাবেন, আপনি যদি তাকে ফলো করেন যে তার এই যে সে সারাদিন দৌড়াদৌড়ি করছে, চলাচল করছে, তার কিন্তু এনার্জি ইনটেক যা আছে সেটার আউটপুট কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমি কি যে এনার্জিটা ইনপুট করেছি সেটার আউটপুটটা নিয়ে মাথা ব্যথা করি কখনো? আমরা কিন্তু এটা করি না। যে জন্য দেখা যায় যে হয়তো বা বিভিন্ন মানুষকে 40 পার হলে বা 45 পার হলে, 50 পার হলে তো কোনো কথাই নাই, আমাদের এশিয়ানদের বা বাংলাদেশি ডাক্তারদের কথা বলবো, তাদের দেখবেন বড় ভুঁড়ি হয়ে যায়। তারপরে কি হয়, তাদের ডায়াবেটিস দেখা দেয়, তাদের হাই ব্লাড প্রেশার দেখা দেয়, তাদের চোখের সমস্যা জনিত কারণ দেখা দেয়, তাদের নার্ভের সমস্যাজনিত কারণ দেখা দেয়। এই সবগুলো কিন্তু আমরা বলে থাকি ডায়াবেটিসের, যেটাকে আমরা বলি সেন কমপ্লিকেশন হিসেবে, মানে এটা ডায়াবেটিস যদি হয়, যদি এটা আপনি কন্ট্রোলে না রাখেন তাহলে আপনার এই সমস্যাগুলো হয়। ডায়াবেটিস কন্ট্রোলে না রাখলে ওই যে আপনার ব্লাডের মধ্যে সুগারটা বেশি থেকে গেল, এটা কিন্তু আপনাকে কি করছে, পরোক্ষভাবে আপনার হার্টের উপরে প্রেশার ফেলছে এবং আপনার হার্টের সমস্যার সৃষ্টি করছে। প্রথম আসতেছে হার্টের হচ্ছে ব্লাড প্রেশারে। যাই হোক, আমি কথা বলছি, আমি এই জায়গাটুকু পর্যন্ত কথা বললাম। আমাদের একজন কলার আছে, আমি কলারের সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন?
আমার মনে হয় দূর থেকে কলার করছেন বা কলার বোধহয় একটু বুঝছেন না। আপনাদেরকে একটু বলে রাখি আমি, যারা আপনারা আমাকে কল করবেন তারা অবশ্যই আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে নেবেন। কারণ হয় কি যে আপনি টেলিভিশনের সাউন্ড বাড়িয়ে রেখে যদি আপনি আমাকে কল করেন তাহলে এই ধরনের একটা অড সাউন্ড আসে এবং আমরা কিছু শুনতে পাই না। সুতরাং আপনি কল করার সময় যখন কল করবেন দয়া করে আপনার টিভির সাউন্ডটা কমিয়ে নিয়ে তারপরে আমাদেরকে কল করবে। আপনার টিভিতে শোনার দরকার নাই, তখন আপনি ডাইরেক্ট আমার সাথে কথা বলবেন, সেহেতু আপনি ডাইরেক্টই আমাকে শুনতে পাবেন। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, আবার লাইনটা কেটে গেছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, তা আমি যেটা বারবার বললাম, আমাকে ফোন করার সময় টিভির লাইনটা কেটে তারপরে ফোন করবেন। তো আমি যে কথা ছিলাম যে ব্লাড প্রেশারটা বাড়ছে, ব্লাড প্রেশারটা বাড়ার পরে কি হচ্ছে যে ওই যে যেটাকে বলি আমরা যে পরবর্তী কমপ্লিকেশন হিসেবে যেটা আসলো যে ডায়াবেটিস থেকে ব্লাড প্রেশারটা বাড়লো। তারপরে এইটা থেকে আর একটা জিনিস হতে পারে যে ব্লাড প্রেশার বাড়লে পরে আমাদের কিন্তু তখন কি আসলো, পরবর্তীতে দেখা গেলো কিডনির সমস্যা হতে পারে। তারপরে আমরা বলি নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে। তারপরে যে জিনিসটা সবথেকে বড় বয়স্কদের জন্য যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে চোখের সমস্যা। ডায়াবেটিসের রুগীদেরকে দেখবেন যে যাদের ডায়াবেটিস থাকে তাদেরকে দেখবেন খুব কম বয়সে তারা চশমা নিয়ে নেয়, খুব কম বয়সে তাদেরকে চোখ দেখানোর জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় যদি ডায়াবেটিস থেকে থাকে। কারণ আপনারা জানেন যে শুধু বয়স হলেই ডায়াবেটিস হয় না, ডায়াবেটিসটা কিন্তু ছোটোবেলাতেও হতে পারে। কারণ আপনারা এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা চাইলে আপনারা ইমেল করবেন, আমি দরকার পড়লে আবারও কিছুটা করে আমার নতুন অনুষ্ঠানের সাথে রিপিটেশন পার্ট একটা রাখবো, যাতে পুরনোগুলো বা যারা আমাদের আয়ন টিভির ফেসবুকে আছেন বা আমাদের আয়ন টিভির ইউটিউবে আছেন সেখানে সুস্থ থাকুন লিখে আপনারা আমার পুরনো পর্বগুলো দেখে নিতে পারেন। তাহলে পরেও আপনাদের অনেক উপকার হবে। যেহেতু উপকার বলতে যে আপনাদের জানতে চান কিছু, তাহলে আপনারা জানতে পারেন। তা না হলে আর একটা জিনিস আছে যে আমার অনুষ্ঠানে যখন আসবেন আপনারা জানেন প্রতি শুক্রবারে সন্ধ্যা 7টা থেকে 8টা ইউকে টাইমে আমার অনুষ্ঠান, এবং আপনারা এই সময়টাতে যে কোনো রকমের প্রশ্ন আমাকে সরাসরিও করতে পারেন। যদি আমার প্রয়োজন মনে করি আমি যে কোনো স্পেশালিস্টের সঙ্গে কোনো কলিগের সঙ্গে কথা বলে নিতে হবে, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরটা হয়তো বা পরবর্তী অনুষ্ঠানে দেব। তবে যেগুলো আমার ইয়ার মধ্যে পড়বে সেগুলোর উত্তর আপনারা সরাসরি আপনারা পেয়ে যাবেন বা আপনাদেরকে সহায়তা করতে পারবো। কারণ আমরা এখানে আছি আপনাদের জন্য। আয়ন টিভির স্কাই 782 এই সুস্থ থাকুন অনুষ্ঠানটি শুরুই করেছে শুধু আমাদের যারা দর্শকরা আছেন, যাদের এই যে সমস্যাগুলোর কথা বললাম যে আমাদের অনেক কিছু আমরা বাইরের দেশে এসে বুঝি না, আমাদের রোগ সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, এইগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করার জন্য। কি করতে হবে অনেক সময় বুদ্ধি পায় না, যে আমি এখন বাসায় একটা কিছু হয়ে গেছে আমি কি করব। অনেকেই প্রশ্ন করেন আমার বাড়িতে কেন যেন মনে হলো তার পেটে কিছু একটা হয়েছে বা মাথায় আঘাত লেগেছে, দিয়ে সেন্সটা এখন কি করব। এখন কিন্তু NHS বলেই দিয়েছে 111 রিং করে প্রথম তুমি তোমার পরামর্শ নিতে পারো। যদি তুমি দেখো এটা লাইফ থ্রেটিং তাহলে তুমি 999 কল করবা। ভেরি ইজি। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আর এখন আমরা যেটা আপনাকে বলেছি, যদি আপনার কাছে সেটা মনে হয়, তারপরে আমরা বলেছি আমাদের কাছে কোনো 999 বা 111 বলে কোনো কথা নাই। আমাদের কাছে হচ্ছে আলোচনা করব আমরা আমাদের মধ্যে। কি আলোচনা করব? আপনি একটা প্রশ্ন করবেন, আমি প্রশ্নটা পড়ব, বুঝবো, দেখব, তারপরে একটা সুন্দর একটা উত্তর তৈরি করে আপনাকে আমি দেওয়ার চেষ্টা করব। সেটা একই দিনে হতে পারে অথবা পরবর্তী দিনে হতে পারে। যাই হোক, আমাদের একটা কলার আছে, একটা কলার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কলার কোত্থেকে বলছেন, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যদি সুগার লেভেল 48 mm সামথিং হয় তাহলে আমি আবার আপনার কথা আমি শুনতে পাইনি, আরেকবার বলবেন? যে সুগার লেভেল যদি কারো 48 mm এরকম হয় এটা কি নাম্বারে কি হবে, লাইক 6 or 7? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আমি আসতাম এটাতে, অসুবিধা নেই, আমি এটা নিয়ে বলবো। আর কিছু? আর এই অবস্থায় কি রকম থাকা ভালো, মানে কোনো মেডিসিন লাগে কি না? ঠিক আছে, আমি এটা নিয়েও আপনার সাথে, আমি এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই তো সুন্দর প্রশ্ন একটা চলে এসছে, আমি এটা নিয়েও কথা বলবো। কারণ আমার কাছে আপনার মতো প্রশ্ন এরকম অনেক আছে, কয়েকটা আছে যে তবে আর কোনো প্রশ্ন আছে আপনার আপা? জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, ওকে আপা, থ্যাংক ইউ আপা। তো যাই হোক, আমি যেটা নিয়ে বলছিলাম, আমি আপার কথায় আসছি, তার আগে যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে
ব্লাড প্রেশারটা আমাদের তখন আমরা দেখি যে তাদের চোখের সমস্যা হয়েছে। এখন এই চোখের সমস্যাটা তখন দেখা যায় কি যে একটা ব্লাড সুগার যাদের আছে বা ডায়াবেটিস আছে যাদের, তাদের কিন্তু এই চোখের সমস্যা কিন্তু এরকম হয়। এবং এই চোখের সমস্যাটা আমরা তখন করি কি, বলি যে তার ডায়াবেটিস থাকলে তাকে কিন্তু আমরা ডায়াবেটিক কমানোর জন্য কিন্তু বলি। কারণ হচ্ছে ডায়াবেটিক কমে গেলে দেখা যায় যে একটা সময় পরে তার চোখের এই যে মানে তারতম্যটা হয়েছে, যেটা বলবো যে পাওয়ারের তারতম্য হয়েছে, এটা কিন্তু তখন কমে যায়। কারণ এটা আমি মেকানিজমটা আমি বলি না, যেহেতু এটা আয়ের ব্যাপার, কিন্তু ডায়াবেটিসের কথা যেহেতু বলছে সেখানে আমি বলতে পারি যে কমন কয়েকটা, যেহেতু আপনার ডাক্তারের কাছে গেলে তারা যখন দেখে তখন কিন্তু অকুলার প্রেশার, রেটিনাল প্রেশার, তারপরে রেটিনার পজিশন, চোখের ক্ষেত্রে, এগুলো নিয়ে দু একটা টার্ম কিন্তু তারা ইউজ করেছেন, তাই না? এবং তখন কিন্তু তারা আপনাকে বলেছেন আপনার চোখের স্বাস্থ্য কীরকম আছে। আমরা কিন্তু খুব ছোটো ছোটো কিছু জিনিস কিন্তু আমরা মানে প্রয়োজনের সময় দেখি না, একটু পরে দেখি। তো তখন ডাক্তার কিন্তু আপনাকে বলেছেন যে চোখে, ওই সময় আসলে হয় কি যে ডায়াবেটিসের ওই সুগার লেভেলটা থাকলে ওই সুগারের একটা ইয়াতে আমাদের চোখের মধ্যে একটা ছানির মতো পড়ে যায়, যেটা আমাদেরকে চোখের মধ্যে একটা মেকানিজমের তৈরি করে যে আমরা তখন একটু দেখার ক্ষেত্রে, দৃষ্টির ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়। আপনারা জানেন যে মানুষের যখন 45 পার হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু আইসাইট টেস্টের জন্য পাঠায়, বিশেষ করে যারা গাড়ি চালান তাদেরকে। কেন? কারণ হচ্ছে যে তার যেটা সে চোখে দেখতে হবে, দূরেরটা এবং কাছেরটা, এই দুটোরই তখন কিন্তু একটা তারতম্য হলে, যদি দূরেরটা তারতম্য হয় তাহলে এই মানুষটা সেফ না, এটা আমরা বলতে পারি যে গাড়ি চালানোর জন্য। কারণ একটা গাড়ি যখন স্পিডে চলে, আপনাকে আমাকে কি করতে হয়, গাড়ি চালাতে চালাতে কিন্তু আমাদেরকে দূরে দেখতে হয়। গাড়ি আমার চলছে 70 মাইল স্পিডে বা চলছে 50 মাইল স্পিডে, তার মানে আমার চোখটাও কিন্তু থাকতে হচ্ছে যে ঠিক 50 মাইল স্পিডের আগে কি আছে ওইটা দেখার জন্য, কারণ আমি তো গাড়ি চালাচ্ছি, ঠিক না জিনিসটা? তো এই যে সতর্কতা আপনাকে নিতে হতে, এই আইসাইটটুকু যদি আপনার না থাকে তাহলে আপনাকে বলা হয় যে আপনি এটা ট্রিটমেন্ট করান, না হলে আপনি গাড়ি চালানো থেকে আপনাকে নিষেধ করা হয়। অনেক সময় আপনি জানেন যে একটু সেই অবস্থার মতো হলে পারে তারা ড্রাইভিং লাইসেন্স সরাসরি নিয়ে নেয় এবং তাদেরকে একেবারে নাকচ করে দেয় যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না, তারা গাড়িতে। কারণ দেখাটা একটা বড় ব্যাপার আছে। তো আমি যে কথাতে আবার ফিরে আসছি যে ডায়াবেটিস কিন্তু আমাদের এই চোখের সমস্যাগুলো সৃষ্টি করে। আপনি জানেন ডায়াবেটিক বলে না, একটু বয়স হলে পরে আমাদের চোখের পরীক্ষা করতে পাঠানো হয় কিন্তু এই জন্য। চোখ কিন্তু আমাদের এমন একটা অর্গান, আমরা কিন্তু এটার জন্যই কিন্তু আমরা সব কিছু কিন্তু করতে পারি বলা যায়। কারণ দেখি, এটা দিয়ে আমাদের কাজকর্ম সব কিছু করতে হয় কিন্তু চোখ দিয়ে। এখন এটার যদি আমি যদি যত্ন নিতে না পারি, এটার কারণে কি সমস্যা হচ্ছে সেটাই কথা, তাহলে আমি যদি অন্ধ হয়ে যাই, তাহলে একটা অন্ধ মানুষের জীবনটা কেমন, এটা তো আমরা যারা দেখতে পাই তারা কি বুঝতে পারি? তারা কিন্তু বুঝতে পারি না। আমরা তো চোখ বন্ধ করে ঘুমালেই নিজেদের কোনো হুঁশ থাকে না বাইরে কি হচ্ছে। তো তাহলে যদি কারো চোখ নষ্ট থাকে তাহলে তার জীবনটা কেমন অন্ধকারাচ্ছন্ন, সে কিছু দেখেনি বা দেখছে না পৃথিবীর কোনো জিনিসের তার ব্যবস্থাটা কীরকম। তো এই জন্য বলা হচ্ছে চোখকে আমাদের খুব যত্নের সাথে রাখতে হয়। আর ডায়াবেটিস কিন্তু এই চোখের জন্য খুবই একটা ভয়ঙ্কর রকমের, আমি বলবো একটা ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ হচ্ছে যে এই যে আপনার সুগারের লেভেলের তারতম্যটা বা এই যে বেড়ে থাকাটা, এটা কিন্তু আপনার রেটিনার উপরে বা ছোট ছোট ব্লাড ভেসেলের উপরে একটা প্রভাব ফেলে আপনার চোখের কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। সুতরাং এরকম কিছু হলে মানুষকে সবসময়ের জন্য, যারা ডায়াবেটিস রোগী বিশেষ করে আছেন, অবশ্যই আপনার ডাক্তারের টাইমগুলো ঠিকমতো যাবেন, দেখা করবেন এবং কোনো রকমের চোখে কোনো সমস্যা হলে কোনো হেলাফেলা করবেন না। কোনো ফার্মাসিস্টের কাছে যাওয়ার দরকার না, সরাসরি পারলে ডাক্তারের কাছে যেয়ে দেখিয়ে নিয়ে আসবেন, বা জিপির সাথে কথা বলবেন যে কী সমস্যা হচ্ছে, কারণ চোখ একটা সেন্সিটিভ জিনিস। 2 নম্বর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমাদের কিডনির কথা বলেছিলাম। কিডনির সমস্যাটাও কিন্তু আমাদের কিন্তু হয়, হার্টের পরে আমরা চোখের সমস্যা হয়, আমাদের কিডনির সমস্যা হয় এবং নিউরোলজির অনেকগুলো সমস্যা থেকে থাকে। তো আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন কথা বলতে যাচ্ছি, তখন আমাদের কাছে একজন কলার কিন্তু টেলিফোন করে জানতে চেয়েছেন যে কোনটার উপরে বেসিস করে এই যে 48 বলছি বা 45 বলছি ডায়াবেটিসের ক্ষেত্রে, এটার ব্যাপারটা কি, এটা উনি বুঝতে চেয়েছেন, এটা উনি জানতে চাই। এই যে সুন্দর একটা প্রশ্ন যে আমি জানি না 48টা কী বা 42টা কী বা 50টা কী, তো তাহলে পরে আমি কিভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস আছে কি না আছে? আমাকে একটা ডাক্তার বলে দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমি আমার রিপোর্ট পাইছি, আমি দেখলাম যে আমার 48 আছে, আমার 42 আছে, আমার 41 আছে, তো তাহলে এটার মানেটা কি?
সাধারণ মানুষ হিসেবে তো অবশ্যই এটা আপনাকে তো বুঝতে হবে না। এখন তো যদিও বা মিলিমোলেও করা হয়ে থাকে, যেখানে আপনার অনেকে 5, 6, 7, 8 এরকম কথা বলে, 9, 10 সেটাও একটা বলে, যেটা একটু একটু পুরনো আমলের এটা থেকে হিসাব ছিল। পুরনো আমল বলবো না, এখনও এটা ব্যবহার হয়। কিন্তু নর্মালি যেটার কথা উনি বলেছেন আপা 48, এটা কিন্তু আমরা এখন যেটা আমরা একটা নতুন টেস্ট করে থাকি সেটা হচ্ছে হিমোগ্লোবিন A1C, যেটা হচ্ছে একটা এনজাইম টেস্ট, যেটা আপনাকে কি করে, এটা হচ্ছে যে আমাদেরকে আপনার 3 মাসের শরীরের যে ব্লাড গ্লুকোজের লেভেল, এটা কিন্তু এখান থেকে আমরা কিন্তু পরীক্ষা করে বের করতে পারি, যেখানে কিন্তু ওই নাম্বারগুলো দেওয়া থাকে, যে বলা হয়েছে, যেটা আপা বললেন 41, 42, 43, 44। সুতরাং দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকের পরে আমি আমাদের দর্শকের প্রশ্নের উত্তরগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন।